হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের যে ডিপিপি ওয়ানটা ছিল তার সলিউশন দেখব। আচ্ছা, সলিউশন করার আগে একটা জিনিস বলে রাখি, তোমাদের যেরকম থিওরি খাতা আছে সেরকম থিওরি খাতা থাক, আর এই ডিপিপি বা অ্যাসাইনমেন্ট বা হোম টাস্ক যেগুলো দেওয়া হবে সেগুলোর জন্য একটা আলাদা খাতা করবে। কারণ যখন তোমরা কোশ্চেন অ্যাটেম্প্ট করবে তখন সব কোশ্চেন তো হবে না, কিছু কোশ্চেন ভুল হবে, কিছু কোশ্চেন পারবে না। তো সেইগুলো যদি মেন থিওরি খাতায় থাকে তো মাঝে কাটাকুটি অনেক রকম ঝামেলা সৃষ্টি হতে পারে। তো তার জন্য একটা ডিপিপির জন্য আলাদা খাতাই করে দেবে, যেখানে তোমার রিভিশন করতেও সুবিধা হবে। ঠিক আছে, ওকে। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল যে কোনো কণার চার্জের পরিমাণ, তাহলে চার্জের পরিমাণটা দিয়ে দিয়েছে 2.5 ইন্টু 10⁻⁻17 কুলম্ব। এটা হচ্ছে চার্জের পরিমাণ। তো ওখানে বলতে হবে যে ইলেকট্রন সংখ্যা কত। তাহলে আমরা জানি যে ইলেকট্রনের চার্জ যদি কুলম্বে বলি তাহলে 1.602 10⁻⁻19 কুলম্ব। তাহলে মোট চার্জের পরিমাণটা কত দিয়েছে? 2.5 10⁻⁻17 কুলম্ব। আর ইলেকট্রনের চার্জের পরিমাণটা দিয়েছে 1.602 10⁻⁻19 কুলম্ব। তাহলে এই মোট চার্জে কতগুলো ইলেকট্রন আছে কী করে বের করবে? তাহলে মোট চার্জটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করলে ইলেকট্রনের সংখ্যাটা পেয়ে যাবে। মোট চার্জের মধ্যে তো অনেকগুলো ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রন মিলে ওই মোট চার্জটা তৈরি হয়েছে। তাহলে তুমি মোট চার্জটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দাও, তাহলে সংখ্যা পেয়ে যাবে। তাহলে ইলেকট্রনের সংখ্যা সমান 2.5 10⁻⁻17 বাই 1.602 10⁻⁻19। তাই যদি কাটাকুটি করো দেখবে একদম এক্সাক্ট 156 আসবে না, একটু পয়েন্ট সামথিং আসবে। তো ওটাকে তুমি রাউন্ড ফিগারে 156 ধরে নেবে, কারণ ইলেকট্রনের সংখ্যা ওরকম দশমিকে তো হয় না, পূর্ণ সংখ্যায় হয়। ওকে, নেক্সট কোশ্চেন যেটা আছে যে ইলেকট্রনের আধান যদি 4.8 10⁻⁻10 ESU হয় তবে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের আধান কত? একটা জিনিস খেয়াল করবে, নিউক্লিয়াসের কথা বলা হয়েছে। তাহলে হিলিয়ামের নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে নিউট্রনের তো কোনো আধান নেই, যা আধান আছে প্রোটনের। তাহলে প্রোটনের আধান কি হয়? ইলেকট্রনের আধানের সমানই হয়, শুধু চিহ্নর পার্থক্য, আর কিছু না। তাহলে ইলেকট্রনের আধান বলে দিয়েছে যে 4.8 10⁻⁻10 ESU। তোমাকে বলতে হবে যে হিলিয়ামের আধানের মানটা কত। তাহলে হিলিয়ামের মধ্যে ওই নিউক্লিয়াসে তো আর ইলেকট্রন নেই, শুধুমাত্র প্রোটন আছে। তাহলে এখানে দুটি প্রোটনের আধান যা হবে সেটাই নিউক্লিয়াসের আধানের পরিমাণ। তাহলে একটা প্রোটনের আধান কত? যেটা ইলেকট্রনের আধান সেটাই 4.8 ইন্টু 10⁻10। তাহলে দুটোর আধান কত হবে? 2 ইন্টু 4.8 ইন্টু 10⁻10 ESU -10 ESU। ওকে, 3 নাম্বার। আচ্ছা, অ্যানোড রশ্মি সম্পর্কিত কোন উক্তিটি সঠিক? তাহলে অ্যানোড রশ্মি যদি কথাটা কনসিডার করো তো কি করেছিলাম যে একটা গ্যাস নিচ্ছিলাম, তো সেখানে ওই গ্যাসটাকে ক্যাথোড রশ্মির স্রোত আঘাত করছিল, তো ওখান থেকে আমার পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছিল। তাহলে এখানে তুমি যেরকম গ্যাস নিবে তার E/m এর মানটাও সেরকম হবে। আমি যদি হাইড্রোজেন নিই, হাইড্রোজেনের ভর একরকম, হিলিয়ামের ভর একরকম, অক্সিজেনের ভর একরকম। তাহলে যেরকম আমি গ্যাস নেব তার ভর সেরকম হবে। এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, এখানে H+ তৈরি হবে, এখানে He+ তৈরি হবে, O+ তৈরি হবে। তাহলে সবগুলোতে দেখো E এর মানটা সেম 1, M এর মানটা কিন্তু সব ক্ষেত্রে আলাদা। আমি যেমন গ্যাস নেব M এর মানটা সেরকম হবে। তাহলে এই যে E/m এর মানটা এটা কিন্তু ধ্রুবক হতে পারে না, কারণ যেমন আমি গ্যাস নেব তার M এর মান সেরকম, আর E/m এর মানটাও সেরকম হবে। ঠিক আছে, আচ্ছা বাকি স্টেটমেন্টগুলো দেখে নিই। যে চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপিত হয় না, যেহেতু অ্যানোড রশ্মি গঠনকারী কণাগুলো চার্জ আছে তাই চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপিত হবে, তাহলে এটা ভুল। অ্যানোড থেকে সৃষ্টি হয়, অবশ্যই অ্যানোড থেকে সৃষ্টি হয় না। কারণ কি? নলের মধ্যেই পজিটিভ চার্জ সৃষ্টি হয়, দিয়ে ওরা ক্যাথোডের দিক থেকে ছুটে যায়, তাই তো? মানে ক্যাথোডের দিক থেকে ওইদিকে ছুটে যাচ্ছে। আচ্ছা, নলের মধ্যে গ্যাসের আয়নীভবনের ফলে সৃষ্টি হয় না, গ্যাসের আয়নীভবন হলেই ওই অ্যানোড রশ্মি গঠনকারী কণা সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা সঠিক, কারণ E/m এর মানটা ধ্রুবক নয়। চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপিত হয়, এখানে না বলা আছে, তাহলে ভুল। অ্যানোড থেকে সৃষ্টি হয়, তাহলে অ্যানোড থেকে সৃষ্টি হয় না। ঠিক আছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ছুটে যায়, অ্যানোড থেকে সৃষ্টি হয় না কিন্তু। ওকে, 4 নাম্বার।
বলছে তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য ভি এবং নির্গত ইলেকট্রনের গতিশক্তি ভিই ভর এমই হলে ভি আর ভিইর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা দেখেছিলাম যে শক্তি সমান হয় চার্জ ইন্টু বিভব পার্থক্য ই ইন্টু ভি। আবার গতিশক্তি মানে আমরা কি জানি, গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। যেহেতু এমই বলা আছে তাহলে এম এর জায়গায় এমই লিখব, আর ভি স্কোয়ারের জায়গায় ভিই স্কোয়ার লিখব। ঠিক আছে, তাহলে দুটো শক্তির মান সমান, তাহলে ইভি সমান হাফ এমই ভিই স্কোয়ার। ওকে, তাহলে এমই ভিই স্কোয়ার মানে 2 ইভি হবে, তাহলে ভিই স্কোয়ার মানে 2 ইভি বাই এমই হবে। যদি ভিই বলি তাহলে রুট ওভার 2 ইভি বাই এমই হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রিলেশন। আচ্ছা 5 নম্বর কোশ্চেন, কোন গ্যাসে ক্যাথোড রশ্মির ই বাই এম এর মান সর্বাধিক হয়? তাহলে ক্যাথোড রশ্মি মনে করো যে ক্যাথোডটা ছিল ওখান থেকে ইলেকট্রন সৃষ্টি হচ্ছিল, ইলেকট্রনগুলো অ্যানোডের দিকে ছুটে যাচ্ছিল। যেহেতু ক্যাথোডের সৃষ্টি হচ্ছে তার জন্য আমরা ক্যাথোড রশ্মি বলছিলাম, বা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। আচ্ছা, ওখানে তুমি ভেতরে যাই গ্যাস নাও না কেন, ওই রশ্মিটা সবসময় ওই ক্যাথোড থেকে নির্গত ইলেকট্রনের জন্যই সৃষ্টি হবে। তাহলে ওখানে গ্যাসের উপর ম্যাটারই করছে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে সবগুলোই, কারণ হিলিয়াম থাক, D2 থাক, O2 থাক, যাই থাক, কিচ্ছু ম্যাটার করে না। ওকে, তাহলে এই ক্ষেত্রে অপশন ডি। নেক্সট কোশ্চেন, সমগতি সম্পন্ন আলফা কণাকে ধাতব পাতে আঘাত করা হলো, কোন ক্ষেত্রে কণাটি নিউক্লিয়াসের সবচেয়ে কাছে দিতে যাবে? ঠিক আছে, তার নিউক্লিয়াস আছে, এই কেসটা হয়ে আছে। তাহলে এরকম যে নিউক্লিয়াসগুলো আছে বলছে আলফা কণা দিয়ে আঘাত করা হচ্ছে, কোন ক্ষেত্রে আলফা কণাটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছে দিয়ে যাবে? তাহলে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যাওয়ার সম্ভাবনা কোন ক্ষেত্রে বেশি? যার নিউক্লিয়াসটা বড়, যত নিউক্লিয়াসটা বড় হবে নিউক্লিয়াসের কাছ দিয়ে যাওয়ার সম্ভাবনাটা তত বেশি হবে। যদি নিউক্লিয়াসটা একদম ছোটো হয় তাহলে ওর কাছ দিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম হবে। তাহলে এখানে পারমাণবিক সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারছি যে কার নিউক্লিয়াসটা সবচেয়ে বড় হবে। দেখো এইউ এর পারমাণবিক সংখ্যা 79, মানে 79টা প্রোটন আছে। ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রোটন আছে 20টা, তাহলে কার নিউক্লিয়াস সবচেয়ে বড় হবে? এইউ বা গোল্ডের। তাহলে ওখান থেকে নিশ্চয়ই এই এইউ এর কাছ থেকে নিশ্চয়ই আলফা কণাগুলো যাবে, কারণ ওর নিউক্লিয়াসের আকারটা বড়, তাহলে ওর কাছ দিয়ে আলফা কণা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ক্যালসিয়ামের নিউক্লিয়াসের আকার ছোট, তাহলে ওর কাছ দিয়ে আলফা কণা যাওয়ার সম্ভাবনা কম। তাহলে অপশান হবে সি এ। এই কাজ দিয়ে বলেছে না, সরি, কাজ দিয়ে বলেছে, তাহলে এই ইউ হবে। ঠিক আছে, আচ্ছা কোন জোড় দুটি পরস্পরের আইসো স্টার? তাহলে আইসো স্টার মানে অণুটাতে পরমাণুর সংখ্যা সমান হবে আর ইলেকট্রন সংখ্যা সমান হবে। তাহলে HCl এর ক্ষেত্রে এখানে পরমাণুর সংখ্যা 1 + 1 2, F2 এর ক্ষেত্রে পরমাণুর সংখ্যা 2। আমি একদম ডাইরেক্ট করছি। HCl এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত? হাইড্রোজেনের একটা থাকে, ক্লোরিনের 17টা, মানে 18টা ইলেকট্রন আছে। এখানে ফ্লুরিনের 9টা করে ইলেকট্রন থাকে, দুটো ফ্লুরিন, মানে 18টা ইলেকট্রন। তাহলে এরাই হচ্ছে পরস্পরের আইসোস্টার। আচ্ছা এরপর 8এরটা, আচ্ছা GE7632 বলছে এর একটি আইসোটোন হলো। তাহলে আইসোটোন বলতে যেখানে নিউটন সংখ্যাটা সমান, তাহলে GE7632 এর নিউট্রন কটা হবে? 76 - 32 44টা। আচ্ছা এদিকে 44টা কোথায় আসবে? জার্মেনিয়াম, এখানে 44 আসবে না। আর্সেনিক 44 আসতে পারে। আর্সেনিকে দেখো 77 - 33 44। তাহলে এই যে এই দুটো পরস্পরের আইসোটোন। ঠিক আছে, আচ্ছা 9টা। এখানে কোশ্চেনে একটু ভুল ছিল, অপশানটা একটু মডিফাই করে দেবে। ঠিক আছে, কোশ্চেনের রেসপেক্টে অপশানটা মডিফাই করছি, 3H1 করবে অ্যান্ড 4He2 করবে। তাহলে এখানে নিউটন সংখ্যা আমাকে আইসোটোন বলেছে, এখানে নিউটন 3 - 1 দুটো, এখানে 4 - 2 দুটো। ঠিক আছে, 10এরটা Mg2+ এর নিউটন সংখ্যা কত? তাহলে ভর সংখ্যা 24 বলা আছে। আমরা ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত জানি? পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। আচ্ছা ভর সংখ্যা বলেছে 24, তাহলে নিউটন সংখ্যা কত হবে? 24 - 12 মানে 12। ঠিক আছে, আচ্ছা এরপরে
একটি মৌলে দুটি আইসোটোপের ভর A-1 A+2, ভারী আইসোটোপটির প্রাচুর্যতা কী হবে? আচ্ছা, এটা আমি বলে রাখি যে প্রকৃতিতে কোনো একটা মৌলের একাধিক আইসোটোপ থাকতে পারে। এবারে ওই আইসোটোপগুলির মধ্যে সবার প্রাচুর্যতা কিন্তু সমান নয়। যেমন ধরো আমি যদি বলি যে হাইড্রোজেন 1 2H1 3H1, আমি জাস্ট কিছু মান ইমাজিন করছি যে এই প্রথম যে আইসোটোপটা আছে এর প্রাচুর্যতা হচ্ছে X%, হলো। এটা হচ্ছে ধরো 100 - 2x, এটা ধরো 100 - 3x, আমি সাপোজ বলছি আর কি মানগুলো। তাহলে এই তিনটে আইসোটোপের মধ্যে 1H1 আইসোটোপটা কত পার্সেন্ট থাকে প্রকৃতিতে? X%। 2H1টা 100 - 2x%। তাহলে সব আইসোটোপগুলো কিন্তু সমান মাত্রায় থাকে না, কিছু আইসোটোপ বেশি থাকে, কিছু আইসোটোপ কম মাত্রায় থাকে, ঠিক আছে? এটাকে প্রাচুর্যতা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে এখানে যে কোশ্চেনটা আছে এটা কীভাবে সলভ করতে হয়, দেখো। তাহলে আইসোটোপের দুটো যদি থাকে আইসোটোপ, তো সেই ক্ষেত্রে আমরা গড় পারমাণবিক ভর বের করি, ঠিক আছে? কীভাবে বের করি? প্রথমে ভর মানে একটি আইসোটোপের ভর, ফর্মুলাটা দেখো, একটি আইসোটোপের ভর ইন্টু তার প্রাচুর্যতা মানে ওই শতকরা মাত্রাটা, প্লাস অপর আইসোটোপের ভর ইন্টু তার প্রাচুর্যতা, ঠিক আছে? পুরোটার বাই করে দেবে 100, ঠিক আছে? তাহলে আমার কাছে দুটো আইসোটোপ ছিল, একটার ভর হচ্ছে A-1, একটার ভর A+2। আমি ধরে নিচ্ছি যে এই দুটো আইসোটোপের প্রাচুর্যতা এটা হচ্ছে X%। এটা যদি X হয়, দেখো দুটো জিনিস থাকে, একটার প্রাচুর্যতা X%, তাহলে অটোমেটিক্যালি একটা 100 - X হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তুমি উল্টোভাবেও ধরতে পারো যে A+2 এটা যদি X% হয়, এটা হবে 100 - X, একই জিনিস, দুটোর মধ্যে যা হোক করা যায়, ঠিক আছে? তাহলে একটা যদি X% থাকে প্রকৃতিতে, অপরটা অবভিয়াসলি 100 - X থাকবে। দুটোর আমি ভর ধরেছি A-1 আর A+2। তাহলে গড় পারমাণবিক ভর আমি যদি A দিয়ে লিখি, গড় পারমাণবিক ভর তুমি A দিয়ে লিখছো, A সমান কী লিখবে? একটি আইসোটোপের ভর মানে A-1 ইন্টু তার প্রাচুর্যতা মানে 100 - X, প্লাস অপর আইসোটোপের ভর মানে A+2 ইন্টু তার প্রাচুর্যতা X, পুরোটার বাই করে দেবে 100, ঠিক আছে? তুমি কোনাকুনি যদি গুণ করো, 100A সমান 100A -100 - X প্লাস X প্লাস 2X, ঠিক আছে? তাহলে X কাটবে, 100 কাটবে, তাহলে পড়ে থাকবে দেখো, আচ্ছা এখানটা প্লাস X থাকছে না, 3X সমান 100, তাহলে X সমান 33.3%, ঠিক আছে? তাহলে এইগুলো এইভাবে সলভ করতে হয়, নতুন টাইপের কোশ্চেন ছিল। ওকে, 12টা। A ও B পরস্পরের আইসোবার মানে ভর সংখ্যা সমান হবে। আচ্ছা, এর নিউট্রন সংখ্যা দিয়ে দিয়েছে কত? 20। পারমাণবিক সংখ্যা দিয়ে দিয়েছে, পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা, কত দিয়েছে? 20। তাহলে ভর সংখ্যা কী হবে? ভর সংখ্যা, তাহলে নিউটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, তাহলে 40। তাহলে এর যা ভর সংখ্যা বি এরও তাই ভর সংখ্যা, তাহলে বি এর ভর সংখ্যাও 40 হবে। আচ্ছা, 13। এদের মধ্যে সম্পর্ক কী? ঠিক আছে, তাহলে প্রথম যে আছে ইউরেনিয়াম, তাহলে এর প্রোটন সংখ্যা দেখো আছে 92। আচ্ছা, ভর সংখ্যা আছে তোমার 238। আচ্ছা, থোরিয়াম এর প্রোটন সংখ্যা আছে 90, এর ভর সংখ্যা আছে 234, ঠিক আছে? তাহলে এখানে নিউট্রন কত থাকবে? 238 মাইনাস 92, এখানে 234 মাইনাস 90, তা যদি ক্যালকুলেট করো 6 4 146, এখানে 4 4 144। তাহলে প্রোটন সংখ্যাও সমান নয়, ভর সংখ্যাও সমান নয়, নিউটন সংখ্যাও সমান নয়, তাহলে না এরা আইসোটোপ, না এরা আইসোবার, না এরা আইসোটোন। এরপরে আমাদের অপশান রইল আইসোস্টার। এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবলই নয়, কারণ এগুলো পরমাণু, অণু নয়। ডায়াফারটা দেখা যাক। তাহলে নিউট্রন মাইনাস প্রোটন যদি করা হয়, এখানেও নিউট্রন মাইনাস যদি প্রোটন করা হয়,
তার নিউট্রন 146, প্রোটন 92। আচ্ছা এখানে 144 মাইনাস 90, আচ্ছা 54। তার নিউট্রন আর প্রোটন সংখ্যার পার্থক্যটা সমান, তার জন্য এরা পরস্পরের আইসোডায়াফার। আচ্ছা কোনটির সংখ্যা আলাদা? তাহলে 35Cl17 আর 37Cl17। তাহলে নিউট্রন প্রোটন দেখে নিই। ভর তো আলাদা দেখাচ্ছি, ঠিক আছে, ভরের এখানে ব্যাপার বলা নেই, ঠিক আছে। তার নিউট্রন এখানে 35 মানে 17, 18 আসবে, এখানে 20 আসবে। প্রোটন এখানে 17, এখানে 17, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি ভর তুমি বলো, তাহলে এখানে 35, এখানে 37, ঠিক আছে। আচ্ছা অপশানগুলো দেখো, নিউটন সংখ্যা বলেছে, নিউটন সংখ্যা আলাদা, ঠিক আছে অপশানটা। এবারে নিউক্লিয়ন বলেছে, তাহলে পরমাণুর মধ্যে যে প্রোটন আর নিউট্রন থাকে সেগুলোকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। তাহলে এখানে দেখো প্রোটন আর নিউট্রন যদি তুমি একত্রে দেখো তাহলে সেই মানটাও কিন্তু আলাদা। তাহলে এরা পরস্পরের নিউক্লিয়ন, আবার এদের নিউট্রনটাও দেখো আলাদা। তাহলে অপশান ডি হবে, বি আর সি। নিউক্লিয়নের সংখ্যাও আলাদা, ওই নিউট্রন প্রোটনের সংখ্যাটা মোট, আর নিউট্রনের সংখ্যাটা আলাদা। আচ্ছা 15, কোন কণাটি সবচেয়ে স্থায়ী? তাহলে আমরা জেনারেলি যেসব কণাগুলো নিয়ে কথা বলি, যেগুলো আমরা তৈরি করতে পারি সেগুলো স্থায়ী, আর যেগুলো মোটামুটি স্টেবল হয় না, যেগুলো নিয়ে কাজ খুব কম করা হয় সেগুলো অস্থায়ী। যেমন তুমি এখানে ইলেকট্রন প্রোটন আলফা কণা এগুলো নিয়ে তুমি কাজ করেছো, আলফা কণা দিয়ে আঘাত করা হচ্ছিল, ইলেকট্রন তৈরি করা হচ্ছিল, প্রোটন তৈরি করা হচ্ছিল, তো এগুলো স্থায়ী বলেই তুমি তৈরি করতে পারছিলে। কিন্তু নিউট্রিনো বা অ্যান্টি নিউট্রিনো বা মেসন এগুলো কিন্তু খুব একটা স্থায়ী হয় না, ঠিক আছে। তাহলে এখানে সি হবে তোমার অপশান। 16, ইলেকট্রন প্রোটন আলফা এন এদের ই বাই এম এর মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ঠিক আছে। তাহলে এখানে ইলেকট্রন প্রোটন আলফা নিউট্রন, তাহলে আমরা চার্জটাকে কোনো মাইনাস প্লাস দিয়ে দেখবো না, জাস্ট মানটুকু লিখবো যে ইলেকট্রনের চার্জ 1 হয়, প্রোটনের 1 হয়, -1 +1 হয়, আমরা জাস্ট মানটুকু লিখছি। আলফা কোণার মান 2 হয়, তাই তো, এটা তো হিলিয়াম মাথায় 2+, 2 হয় চার্জ, ঠিক আছে। আচ্ছা নিউট্রনের চার্জ 0 হয়। আচ্ছা এরপরে আমাদের বলেছে যে ই বাই এম এর মান কী হবে, ঠিক আছে। তাহলে প্রথমেই দেখছি যে নিউট্রনের মান তো 0, তাহলে এর ই বাই এম এর মান সবচেয়ে কম হবে, কারণ এর মান 0। পড়ে রইল ইলেকট্রন প্রোটন আর আলফা, তাই তো। এরপরে ইলেকট্রন প্রোটন আলফার মধ্যে ইলেকট্রনের ভর সবচেয়ে কম, যদি ভর সবচেয়ে কম হয় তাহলে ই বাই এম এর মান সবচেয়ে বেশি হবে, গেল। তাহলে ইলেকট্রনও গেল, নিউট্রনও গেল, আলফা আর প্রোটন পড়ে রয়েছে। আচ্ছা আলফার যে ভর প্রোটনের ভরের চেয়ে অনেক বেশি, কারণ প্রোটন মানে এইচ, এটা প্রোটন। তাহলে এইচের ক্ষেত্রে তুমি দেখো যে ওখানে ভর সংখ্যা 1, ওই প্রোটনটার জন্য ভরটা পাচ্ছ তুমি, তাহলে ওর ভর হচ্ছে 1, ঠিক আছে। আর হিলিয়ামের ক্ষেত্রে ওর ভরটা কি অনেক বেশি, 2টো প্রোটনের ভর প্লাস 2টো নিউট্রনের ভর। তাহলে ভর যদি বেশি হয় ই বাই এম বলা আছে, নিচের মানটা যত বেশি হবে ই বাই এম এর মানটা তত কম হবে। তাহলে প্রোটন আর আলফার মধ্যে আলফার মানটা কম আর প্রোটনের মানটা বেশি। কারণ আলফার মানটা কেন কম? কারণ ওর এম এর মানটা বেশি, তার জন্য কম প্রোটনের তুলনায়, ঠিক আছে। তাহলে এই গেল ফুল সলিউশন। এর পরের ক্লাসে তোমাদের DPP 2 এর সলিউশনটা দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।